ডিপ্লোমা চিকিৎসক, ফার্মাসিস্ট, ফার্মেসি ও পল্লী চিকিৎসক সকলেই আমার সালাম। আসসালামু আলাইকুম। সালাম জানিয়ে আজ আমাদের আলোচনার বিষয় প্রেগন্যান্সি ইন ফার্স্ট সেমিস্টার বলতে বোঝায় অর্থাৎ 0 থেকে 12 সপ্তাহ পর্যন্ত আমরা ফার্স্ট সেমিস্টার ধরি এবং 12 থেকে 28 সপ্তাহ পর্যন্ত সেকেন্ড সেমিস্টার ধরা হয় এবং 28 সপ্তাহ পর থেকে বাচ্চা জন্মগ্রহণ পর্যন্ত থার্ড সেমিস্টার ধরা হয়। এখন প্রেগন্যান্সির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এর কিছু ভেরিয়েন্ট, কিছু সমস্যা আমরা আলাদা, আলাদা করে আলোচনা করব। এখন আজ আমাদের আলোচনার বিষয় প্রেগন্যান্সি অফ ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার প্রেগন্যান্সি অর্থাৎ প্রথম 3 মাসে একটা গর্ভবতী মহিলার কি চেঞ্জ হতে পারে বা আমরা কি চিকিৎসা দিব বা আমরা কিভাবে তার হিস্ট্রি টেকিং করব এ বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন একটা 20 বছরের মহিলা আপনার কাছে আইছে তার 6 সপ্তাহ যাবৎ প্রেগনেন্ট নিয়ে। এখন কথা হইতেছে পেশেন্ট যে আপনারে হিস্ট্রি দিছে সেটা আপনি কনফার্ম হবেন কিভাবে? অর্থাৎ সে যে প্রেগনেন্ট সে কি ইউরিন পিটি করছে আপনার কাছে রিপোর্ট দেখাইছে কিনা? বা যদি না দেখায় সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে পেশেন্টরে ইউরিন পিটি এবং কাঠির যদি স্টেপ দেখা এক্ষেত্রেও আপনার ইউরিন পিটি নিজের চেম্বারে বা নিকটবর্তী হসপিটাল থেকে করে এনে দেখাটাই যদি পেশেন্টের হিস্ট্রি আমরা সবসময় অ্যাকুরেট ভাবে নিব না এবং অনেক জিনিসন এবং আমরা অনেক কিছুই নিজ থেকে ভেরিফাইড করব। তো যাই হোক, এখন একটা 20 বছরের মহিলা সে 6 মাসের প্রেগনেন্ট নিয়ে আপনার কাছে উপস্থাপনা করছে। হ্যাঁ, আমার 6 সপ্তাহ যাবৎ প্রেগনেন্ট আমি। এক্ষেত্রে আপনি কি জিগাইবেন? ডিউরেশন অফ অ্যামেনোরিয়া যদি আ প্রেগন্যান্টের হিস্টরি দেয়, সেক্ষেত্রে তার কতদিন ধরে মাসিক হয় না, এই কথাটা আমাদের ফার্স্ট অফ জিগাইতে হইব। ডিউরেশন মানে কতদিন যাবৎ তার মাসিক হয় না, নাম্বার ১। নাম্বার ২ আমরা তার জিগাইব যে তার নসিয়া, ভমিটিং বা ইউটিআই অর্থাৎ পেটসাপের কালার কোনো চেঞ্জ আছে কিনা, তলপাট ব্যথা করে কিনা, বমি লাগে কিনা বা বমি হয় কিনা। তারপরে যেটা জিজ্ঞাবো ডিউরেশন অফ ম্যারেজ অর্থাৎ তার বিবাহ হইছে কতদিন যাবৎ এবং তারপরের প্রশ্ন আমরা জিগাইতে পারি যে আপনার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা, হাইপারটেনশনের বা হাই প্রেশার আছে কিনা। তো দেখেন আমরা অনেক সময় দেখি এমনি পেশেন্টের কোনো ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েডের সমস্যা নাই। কিন্তু অনেক ক্ষেত্রে প্রেগন্যান্সি অর্থাৎ প্রেগন্যান্সি অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে বা প্রেগন্যান্সি অবস্থায় হাই প্রেশার ধরা পড়ে এবং থাইরয়েড দেখা যায় যে বাইরে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এই হিস্ট্রিগুলা নেওয়া উচিত এবং অবশ্যই হিস্ট্রি নিয়ে কনফার্ম হওয়া উচিত তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে বা হাই প্রেশার থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে, অনেক কোমরবিডিটি যেটা বলা হয়, এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই এগুলোরে আগে ম্যানেজমেন্ট করে নিতে হবে। না নিলে প্রেগন্যান্সিতে কি হতে পারে এর ভয়াবহতা অনেক হইতে পারে এবং টিটি অর্থাৎ টিটি ভ্যাক্স তার কমপ্লিট করা আছে কিনা। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষিতে 15 বছর হলে টিটি সরকারিভাবেই দেওয়া হয়। এখন টিটিটা সে কমপ্লিট করছে কিনা বা কমপ্লিট যদি না করে সেক্ষেত্রে আপনি কখন দিবেন? আপনি কিন্তু টার্গেট নিতে পারবেন যে আপনি অমুক সময় আ ৬ মাস বা ৫ মাসের ৬ মাস থেকে আপনি টিটি ভ্যাকসিন ২ টা নিবেন এবং কখন নিব একটা নির্দিষ্ট সময় বলতে পারবেন এবং তারপরে যেটা জিগাইবেন আপনার অর্থাৎ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড তথা আপনার লাস্ট সর্বশেষ যে মাসিক হয়েছিল তার ১ম দিনের তারিখটা কত? এবং
এলএমপি থেকে আমরা বের করতে পারবো এই যে লাস্ট মাসিক ডেট দিছে, অর্থাৎ দিনের সাথে ৭ যোগ, মাসের সাথে ৯ যোগ করে আমরা তার সম্ভাব্য এক্সপার্ট ডেলিভারি ডেটটা আমরা আ নিতে পারবো বা তৈরি করতে পারবো। এবং প্যারা কি? প্রেগন্যান্সিতে প্যারা বলতে বোঝায় একজন মহিলা কনসেপ্ট করার পরে ২৪ সপ্তাহ পর, অর্থাৎ আ আ সে বাচ্চা ডেলিভারি দিছে ২৪ সপ্তাহ বা এরপরে, তাকে আমরা প্যারা বলে জানি। এবং গ্র্যাভিটা বলতে একজন মহিলা যে কতবার কনসেপ্ট করছে তাকে আমরা গ্র্যাভিটা বলে জানি। এখন একটা গর্ভবতী মহিলারে আমরা কি টেস্ট দিব এবং কেন দিব? আমরা ফার্স্ট অল যেটা দেখি সিবিসি, অর্থাৎ সিবিসিতে টোটাল ব্লাড কাউন্ট। সিবিসিতে আমরা দেখি সাধারণত তার হিমোগ্লোবিন কত আছে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, অ্যানিমিয়া আছে কিনা। অর্থাৎ সিবিসির সাথে আরেকটা যেটা থাকে ইএসআর, অর্থাৎ ইএসআর তো প্রেগন্যান্সি অবস্থায় একটু বাড়ে। এটা কি পরিমাণ আছে? ডাব্লিউবিসি কাউন্ট কি পরিমাণ আছে? পার্টলেট কাউন্ট বা সিবিসি ডিজিটাল করে। আরবিএস তার ডায়াবেটিস হইছে কিনা, বা প্রেগন্যান্ট যে ডায়াবেটিস হয় প্রেগন্যান্সি অবস্থায় গর্ভবতী মহিলাদের, এটা তো ডায়াবেটিস আছে কিনা এটা কনফার্ম হইতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি ক্লিনিকে হয়, সেক্ষেত্রে আপনি ওজিটিটি অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, এই টেস্টটা করা নিবেন। এটাই সবচেয়ে পারফেক্ট। এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনি আরবিএস করা নিবেন। ব্লাড গ্রুপিং উইথ আরএস টাইপিং, অর্থাৎ রক্তর গ্রুপ কি, এটা নেগেটিভ না পজিটিভ এটা কনফার্ম। যদি পেশেন্টের রক্তর গ্রুপ নেগেটিভ হয়, এক্ষেত্রে পেশেন্টেরে আমরা কাউন্সিল করে রাখতে পারবো যে আপনার বাচ্চার যদি নেগেটিভ রক্ত অর্থাৎ পজিটিভ রক্ত হয়, আপনার তো নেগেটিভ রক্ত, সেক্ষেত্রে একটা ভ্যাকসিন দিতে হয় হিউম্যান এন্টিডি। এটা এই ভ্যাকসিনটা দিলে কি হয়, পরবর্তী বাচ্চা যাতে প্রতিবন্ধী না হয়। এবং পেশেন্টের আগে থেকে আপনি কাউন্সিল করতে পারবেন। এছাড়াও এসবিএস এজি অর্থাৎ পজিটিভ কিনা, বিডিআরএল পজিটিভ কিনা। অনেক সময় দেখা যায় হাজবেন্ড বাইরে থাকে বা আ তার সিফিলিস গনোরিয়া আছে, ওয়াইফের কাছে হিস্টরি দেয় নাই বা জানেও না। তার সাথে মেলামেশা করতেছে। এক্ষেত্রে তার আ অর্থাৎ সিফিলিস বা গনোরিয়া আছে কিনা এটা কনফার্ম হয়নি। বা ভ্যাজাইনাল অ্যাবনরমাল ডিসচার্জ, এক্ষেত্রে আপনার যেহেতু সিফিলিস গনোরিয়া হলে এই জিনিসগুলা লক্ষণ দেখা যায়। এবং টিএইচএস অর্থাৎ সেরাম টিএইচএস অর্থাৎ হরমোন, যেটা আমি এর আগে বলছিলাম থাইরয়েডের সমস্যা, অর্থাৎ থাইরয়েডের সমস্যা আছে কিনা এটাও কনফার্ম হওয়া নিবে। অনেক সময় থাইরয়েডের সমস্যা হলে সাধারণত বাচ্চার অ্যাবনরমালিটি হয় এবং বাচ্চার গ্রোথ বা আদারওয়াইজ অনেক সমস্যা হয়। তার কারণে অবশ্যই পেশেন্টরে কনভিন্স করে নিতে হইব যাতে সিরাম টিএইচএস করে। এবং টিএইচএস অনেক সময় দেখেন আমাদের পেরিফেরিতে নাও থাকতে পারে, ডিস্ট্রিক্ট পর্যায়ে পাঠানো লাগে। এখন প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে অ্যাভেলেবল করি। আপনারা অবশ্যই পেশেন্টকে যদি বুঝান এবং আশ্বস্ত করেন, সে করবে। আশা করি আপনার কথা রাখবেন। এবং ইউরিন আর এমইতে আমরা দেখব তার পাস সেল কত, পি সেল অর্থাৎ পাস সেল কত, পেসালার কত, তার অর্থাৎ পেশাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা, অ্যালবুমিন গেলে তার অর্থাৎ যে প্রিক্লাম্সিয়া বা আদারওয়াইজ সাইন সিম্পটম আছে কিনা, পেশাবে ইনফেকশন থাকতে পারে প্রেগন্যান্সি ফার্স্টের দিকে। এই জিনিসগুলা খেয়াল করতে হইব। এবং প্রেগন্যান্সিতে যদি আপনার ইউটের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনি ট্রিট করবেন। এবং ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ আমরা আল্ট্রার মাধ্যমে কনফার্ম হবো যে ইউটেরাসের মাধ্যমে প্রেগন্যান্ট ডেভেলপ করছে। আর কোনো কারণে যদি ইউটেরাসের বাইরে প্রেগন্যান্ট হয়, এক্ষেত্রে একটোফিস প্রেগন্যান্সি ডায়াগনোসিস করে। আর একটোফিস ডায়াগনোসিস খুবই ডেঞ্জারাস এবং তাৎক্ষণিকভাবে সেক্ষেত্রে অপারেশন করানো লাগতে পারে। অনেক যে শুনে আমরা কি দেখি, ফার্স্ট অল তার দেখবো আমরা প্রেশার, অর্থাৎ তার প্রেশার কত আছে। প্রেশার যদি 90/60 বা অনেকের 120/80 থাকে, তো আমি এটা যদি প্রেসক্রিপশনে নোট করে রাখি, পরবর্তীতে আমার যখন এই পেশেন্টটা আমার কাছে ফলো আপে আসবো, দেখা যায় তার প্রেশার বাড়তে পারে। প্রেগন্যান্সিতে হয়তো অনেকেরই দেখা যায় প্রেগন্যান্সি ডেভেলপের পরে প্রেশার বাড়ে। সেক্ষেত্রে আমি নোটিশ করতে পারবো যে আসলে তার প্রেশারটা বাড়ছে না আগের মতোই আছে।
এখন যদি না বাড়ে সেক্ষেত্রে ভালো। আর যদি বাড়ে সেক্ষেত্রে আমি নোটিস করতে পারলাম এবং সাধারণত ফার্স্ট এর ৩ মাস একটু বেশি থাকে। টেম্পারেচার একটু 100 বা এরকম থাকতে পারে। ফিভারিশ হিস্ট্রি দিতে পারে যে আমার জ্বর ভাব থাকে। এই সময় আ অনেক কিছুই চেঞ্জ হয়ে সেরাম প্রোডাক্টের পরিমাণ একটু বাড়তি থাকে। যার কারণে পেশেন্টের জ্বর ভাবের একটা টেনডেন্সি থাকে। এবং আমরা খেয়াল করব যে পেশেন্টের অ্যানেমিয়া পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ আমরা আইলিড, হাতের ফিঙ্গার এগুলো দেখে সাধারণত বোঝার চেষ্টা করব একটা পেশেন্ট এর হইতেছে রক্ত স্বল্পতা আছে কিনা বা থাকলেও কি পরিমাণ আছে আমরা আইডিয়া করতে পারবো। উম একটা ফার্স্ট এর ৩ মাসের একটা গর্ভবতী মহিলার আপনি কি অ্যাডভাইস করবেন? মানে চিকিৎসা তো দিবেন, এর সাথে আপনার আমরা যেটা বাড়তি অ্যাডভাইস করতে পারি, ভ্রমণ এড়িয়ে চলবেন অর্থাৎ যাত্রাপথ বা ট্রাভেল এগুলো করা থেকে বিরত থাকবেন। ভারী এক্সারসাইজ থেকে বিরতি থাকা, সহবাস এড়িয়ে চলা অর্থাৎ ফার্স্ট এর ৩ মাস সহবাস না করাটাই তাজা ফল ও সবজি খাবেন। আমরা এসে উদ আ অ্যা উপদেশ দিব তাজা ফল এবং সবজি খাবেন এবং ফলো-আপ এ আসার জন্য অর্থাৎ ২৪ সপ্তাহের ভিতরে আরেকবার ফলো-আপ আসতে বলতে পারে। সেক্ষেত্রে ২ থেকে ৩ মাসের এখন এর পরবর্তীতে আমরা আলোচনা করব একটা প্রেগন্যান্ট মহিলা আসলে আমরা কিভাবে তাদের প্রেসক্রিপশন করব এবং প্রেসক্রিপশনে কি অ্যাডভাইস দিব, কি উপদেশ দিব এবং প্রেসক্রিপশন আকারে পরবর্তী অধ্যায়গুলো আলোচনা করা হবে। আপনারা আমার ফেসবুক পেজ বাংলাদেশ স্কুল অব জিপি তথা জেনারেল প্র্যাকটিশনার পেজটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং মানুষকে জানানোর জন্য উৎসাহিত করবেন। এই বলে আমি আমার লেকচার সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।